আজকে আমরা কি কোনটা করবো বলেছিলাম? কার্বন আয়ন্স, তাই তো? তো কার্বন আয়ন পড়েছো বাড়িতে? পড়া হ্যাঁ হয়েছে? স্যার। সলভ করা প্রবলেমগুলো দেখেছো? হ্যাঁ দেখেছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? যে কটা শেষের দিকে এক দু পেজ এক পেজ মতো দেখা হয়নি আর কি। হুম, যেগুলো দেখেছো সেগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আর ভিডিও লেকচারটা শুনেছিলে? হ্যাঁ ভিডিও লেকচারে কোশ্চেন নাম্বার 13, মানে সলভ প্রবলেমের মধ্যে? ও, স্টাডি মেটেরিয়ালে দেখি। কোশ্চেন নাম্বার 13 কোথায় গো স্টাডি মেটেরিয়ালে? কোন জায়গাটা বলছো বলো? সালফার অক্সিজেন ওই ডিপ্রোটনেশনের ফলে যে অরবিটাল সাইজ ম্যাচ করে যাচ্ছে, প্রথমে এইখানে কার্বন এবং সালফারের মধ্যে অরবিটালের মিসম্যাচ আছে, কারণ কার্বন তো সেকেন্ড রোর এলিমেন্ট, সালফার থার্ড রো। কিন্তু যখন এখানে ডিপ্রোটনেশন হচ্ছে, এক্সেস ইলেকট্রন ডেন্সিটি কার্বনের মাথায় চলে আসছে এবং তার ফলে ও যে অরবিটালটা দিয়ে সালফারের সাথে বন্ড করে সেই অরবিটাল সাইজ এনহ্যান্স হয়। সাইজটা এনহ্যান্স হলে আগে সালফারের ওপরে যে অরবিটাল ছিল তার সাথে ওর সাইজের মিসম্যাচ ছিল, কারণ সালফারের অরবিটালটা সাইজে বড় আর কার্বনের অরবিটালটা সাইজে ছোট, সেই জন্য। কিন্তু এখন যেহেতু কার্বনের ওপরের অরবিটালটা ডিপ্রোটনেটেড অবস্থায় খানিকটা সাইজে বেড়ে গেছে, তাহলে এবার যে সাইজের মিসম্যাচ ছিল সেটা এখন কমে যাবে এবং ওভারল্যাপটা কী হবে? তাহলে সাইজ ম্যাচ করলে ওভারল্যাপ কী হয়? ভালো হবে। সাইজ ম্যাচ করলে ওভারল্যাপ বেটার হয়, তার মানে কার্বন সালফার বন্ডটা কী হবে? আগে রিলেটিভলি উইকার ছিল, এখন কী হবে? এখন একটু স্ট্রং হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখো, তো অক্সিজেনের সঙ্গে কিন্তু কার্বনের যে অরবিটাল সেটা অলরেডি, মানে মানে যখন হাইড্রোজেন বেরোয়নি বা ডিপ্রোটনেটেড হয়নি, তখন যেহেতু দুটোই সেকেন্ড রো এলিমেন্ট, তাদের মোটামুটি সাইজের ম্যাচিং ছিল। এইবার তুমি যখন ওটাকে ডিপ্রোটনেট করে দিলে, তখন একইভাবে কার্বনের ওপর অরবিটাল সাইজটা বেড়ে গেল, কিন্তু কার্বনের ওপর অরবিটাল সাইজ বেড়ে গেলে অক্সিজেনের উপরে তো আর বাড়েনি। তাহলে আগে ম্যাচিং ছিল, এখন একটার সাইজ যদি বেড়ে যায় তাহলে ম্যাচিংটা কি ভালো হবে না মিসম্যাচ শুরু হবে? মিসম্যাচ হলে তাহলে কার্বন অক্সিজেন বন্ডটার ওভারল্যাপ এফিসিয়েন্সি যেহেতু কমে গেল, কোথায় গেল? কার্বন আর অক্সিজেন বন্ডের ওভারল্যাপ এফিসিয়েন্সি যেহেতু কমে গেল, তাহলে বন্ড এনার্জি কী হবে? বন্ডটা উইকার হয়ে যাবে না? তার মানে কি, ডিপ্রোটনেশনের ফলে তুমি কার্বন সালফার বন্ডটাকে স্ট্রং করতে পারছো, আর ডিপ্রোটনেশনের ফলে তুমি কার্বন অক্সিজেন বন্ডটাকে উইক করে দিচ্ছ। তাহলে কোনটা মোর ফেভারেবল বলে মনে হয়? মানে সালফারের ক্ষেত্রে ডিপ্রোটনেশনটা মোর ফেভারেবল বলে মনে হয়, তাই তো? এছাড়া আরও কারণ আছে, যেমন একটা হচ্ছে পিপাই ডিপাই বন্ডিং, একটা হচ্ছে সালফারের সাইজ বড়। তোমরা পোলারাইজেবিলিটি সেম ওয়ানে পড়েছিলে। পোলারাইজেবিলিটি হচ্ছে যে একটা পার্টিকুলার মলিকিউল বা কোনো একটা অ্যাটমের যে ইলেকট্রন ডেন্সিটি থাকে, তার পাশে যদি তুমি একটা প্লাস বা মাইনাস চার্জকে নিয়ে আসো, তাহলে ও নিজের ইলেকট্রন ডেন্সিটিকে মডিফাই করার চেষ্টা করে এমনভাবে যাতে ওই ইনকামিং প্লাস বা মাইনাস চার্জটাকে ও স্টেবিলাইজ করতে পারে। এবার সবাই তো সমানভাবে পারে না। যে জিনিস সাইজে ছোট, ধরো অক্সিজেন আর সালফার, এই দুটোর মধ্যে সাইজ ছোট কার?
অক্সিজেনের, তার মানে তার যে ইলেকট্রন ডেন্সিটি, সেই ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা কম্প্যাক্ট, আর সালফারের ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা ডিসপার্সড মতো। এবার যদি যে অ্যাটমটার পোলারাইজেবিলিটির কথা হচ্ছে তার নিউক্লিয়াসটা যদি তার ইলেকট্রন ডেন্সিটিকে খুব ক্লোজলি মনিটর করে, খুব ক্লোজলি কন্ট্রোল করে, তাহলে ইচ্ছে মতো সেই ইলেকট্রন ডেন্সিটিকে পাশে প্লাস বা মাইনাস চার্জওয়ালা কেউ একটা এলে সেটাকে মডিফাই করাটাও তো ইজি হয় না। অতএব যার সাইজ ছোট তার পোলারাইজেবিলিটি কম হয়, আর যার সাইজ বড় তার পোলারাইজেবিলিটি বেশি হয়। খুব কমন এক্সাম্পল হচ্ছে ফ্লোরাইড ভার্সেস আয়োডাইড। আয়োডাইডের সাইজ অনেক বড়, আমরা খুব সম্ভবত সেইটা দিয়েই সেম ওয়ানে পোলারাইজেবিলিটির ব্যাপারটা ব্যাখ্যা করেছিলাম, যে তুমি একটা আয়োডাইড আয়নের পাশে যদি একটা সে ফর এক্সাম্পল একটা ইলেকট্রোফিলিক কোনো কার্বোক্যাটায়ন বা কোনো একটা মানে ইলেকট্রোফিলিক স্পিসিস যেটার মাথায় ডেল প্লাস চার্জ আছে, এরকম কাউকে একটা নিয়ে আসো, তাহলে আয়োডাইড অনেক বেশি পোলারাইজেবল হতে পারে, কারণ আয়োডাইডের নিউক্লিয়াসের তার আয়োডাইডের যে লাস্ট শেলের যে ইলেকট্রনগুলো তার উপরে খুব একটা কন্ট্রোল থাকে না। কিন্তু ফ্লোরাইড তার সাইজ অত্যন্ত ছোট, তার ফলে নিউক্লিয়াসটা বাইরের শেলের ইলেকট্রনগুলোকে খুব ক্লোজলি কন্ট্রোল করে, এবং তার ফলে ওই রকমই একটা কোনো ইলেকট্রোফিলিক স্পিসিসকে ফ্লোরাইডের পাশে নিয়ে এলে ফ্লোরাইডের ইলেকট্রন ডেন্সিটি অত চট করে আয়োডাইডেরটা যেভাবে মানে ডিস্টর্টেড হতে পারে, ওর ডিস্টরশন সেরকম হয় না। তো এটা সালফার এবং অক্সিজেনের জন্যও সত্যি। সালফারের সাইজ যেহেতু বড় অক্সিজেনের থেকে, তার পাশে যদি এক্সেস ইলেকট্রন ডেন্সিটি নিয়ে আসো, তাহলে সালফার নিজের ইলেকট্রন ডেন্সিটিকে এমনভাবে মডিফাই করবে যাতে এই মাইনাস চার্জটাকে সে স্টেবিলাইজ করতে পারে। অক্সিজেন চেষ্টা করবে, কিন্তু অক্সিজেন পারবে না। অক্সিজেন পারবে না এই জন্য যে অক্সিজেনের সাইজ ছোটো, তার পোলারাইজেবিলিটি কম। কিন্তু ওভারঅল ইলেকট্রোনেগেটিভিটি দেখতে গেলে মানে কার্বন আয়নের স্টেবিলাইজেশনের একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে পাশে যদি ইলেকট্রন উইথড্রয়িং কেউ থাকে তাহলে কার্বন আয়ন কী হয়, স্টেবল হয় না ডিস্টেবিলাইজড হয়? স্টেবল হবে। তো অক্সিজেনের ইলেকট্রন টানার ক্ষমতা বা ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতা সেটা কিন্তু সালফারের থেকে বেশি। তার কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ একটা কার্বন অক্সিজেন বন্ডে অক্সিজেনের মাইনাস আই এফেক্ট একটা কার্বন সালফার বন্ডে সালফারের মাইনাস আই এফেক্টের থেকে অনেকটা বেশি। তার মানে এই ফ্যাক্টরগুলো সবকটা যে একদিকে কাজ করছে তা নয়, কোনোটা সালফারের পাশের মাইনাস চার্জকে স্টেবিলাইজ করছে, কোনোটা অক্সিজেনের পাশের মাইনাস চার্জকে স্টেবিলাইজ করছে। সালফারের জন্য আরও দুটো ফ্যাক্টর অন্তত আছে, একটা আমরা এখানে আলোচনা করিনি, সেটা অ্যানোমেরিক এফেক্ট দিয়ে, সেটা এখন আমি বলবোও না। কিন্তু সালফারের একটা লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটালের অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, যেটা অক্সিজেনের নেই। অর্থাৎ তুমি পাশে যদি এক্সেস ইলেকট্রন ডেন্সিটি রাখো, তাহলে সালফারের জন্য এরকম রেজোনেন্স স্ট্রাকচার আঁকা সম্ভব। এখানে সালফারের কিন্তু অক্টেট এক্সপ্যান্ড করেছে, তাই না? এটা কিন্তু অক্সিজেনের জন্য তুমি আঁকতে পারবে না, কারণ সেকেন্ড রো এলিমেন্টের জন্য লো লাইং মানে ডি অরবিটালটাকে অ্যাভেলেবেল হতে হবে, এবং ডি অরবিটাল তখনই অ্যাভেলেবেল হবে যদি সেটা লোয়ার এনার্জি হয়। সেটা সালফার বা সেই অনওয়ার্ডস মানে এলিমেন্টগুলোর জন্য ভ্যালিড। সেকেন্ড রো এলিমেন্ট নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এদের জন্য তুমি কিন্তু এক্সট্রা বন্ড তৈরি করে অক্টেটকে ওভারকাম করতে পারো না। এটা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যে ওরা ওই ধরনের বন্ডিংয়ে পার্টিসিপেট করে না। দোজ স্পিসিস উইল বি লাইক ভেরি হাই এনার্জি। তো অক্সিজেনও পারে না এই ধরনের স্টেবিলাইজেশন অফার করতে পাশের কার্বন আয়নকে, কিন্তু সালফার পারে। তার ফলে এই ফ্যাক্টরটাও কিন্তু আবার সালফারের দিকেই ইন্ডিকেট করছে, যার ফলে সালফারের পাশে কার্বন আয়ন থাকলে সেটা ইনফ্যাক্ট অক্সিজেনের পাশে কার্বন আয়ন থাকার থেকে বেটার। বুঝলে আমি কি বললাম? দেখো এই কোয়েশ্চেনটা এখানে আছে, দেখো দেখবে, এই দেখো, ভালোই হলো তুমি এটা জিজ্ঞাসা করলেই। দেখো 13 নম্বরের কোয়েশ্চেনটা দেখো তো। এই কোয়েশ্চেনটা মানে কার্বন আয়নটা দেয়নি, কিন্তু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে, বলছে ডেসপাইট অক্সিজেন বিং মোর এখানে ইলেকট্রোনেগেটিভ বানানটা ভুল আছে, মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, দ্য মার্কড হাইড্রোজেন অফ এসএস অ্যাসিটাল। এটা এই যে লিঙ্কেজটা, এটাকে বলা হয় অ্যাসিটাল। এটাকে আমরা সালফার অ্যাসিটাল বলবো, কারণ এখানে সালফার আছে। এই ক্যানভাসটা দেখতে পাচ্ছ? তাহলে এরকম যদি হয়, এইরকম যদি কোনো জিনিস থাকে,
তাহলে তাকে বলে অ্যাসিটাল, ঠিক আছে। এখানে হাইড্রোজেন, অ্যালকিল, অ্যারাইল অনেক কিছুই থাকতে পারে। যদি এইটা হয় তাহলে এটাকে আমরা বলবো ও ও অ্যাসিটাল, কারণ দুটোই অক্সিজেন। এটাকে আমরা বলবো এস ও অ্যাসিটাল, আর এইটাকে আমরা বলবো এস এস অ্যাসিটাল, ঠিক আছে। যদি প্রোভাইডেড এখানে যদি কোনো হাইড্রোজেন না থাকে তবে আমরা এগুলোকে অ্যাসিটাল বলি। যদি এরকম সিস্টেম হয়, ধরো এখানে আর আছে, এখানে এইচ আছে, তুমি এদেরকে পাবে ধরো এখানে আর এইচ এরকম একটা কিছু করে দিলাম। এদেরকে বলা হয় হেমি অ্যাসিটাল। হেমি মানে হাফ, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি একটা তোমার কেমিস্ট্রি যতটুকুনি জানা আছে সেইটা দিয়ে বলো তো, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, এই দুটোর মধ্যে কোনটার একটা বেস দিলে কোনটার অ্যাবস্ট্রাক্টেড হওয়ার পসিবিলিটি বেশি আছে? ওর সাথে যেটা আছে। কেন? রাইট, ইউ আর রাইট। কারণ যে কোনো অবস্থাতেই একটা অক্সি অ্যানায়ন কিন্তু যে কোনো একটা কার্বন আয়নের থেকে মোর স্টেবল, এক্সেপশনাল সার্কামস্টেন্স ছাড়া। কার্বনের উপর নেগেটিভ চার্জ এলে কী হবে? মাইনাস আই এফেক্ট দেখাবে দুটো অক্সিজেন, আর কি দেখাবে? অক্সিজেনের উপর মাইনাস চার্জ যদি আসে তাহলে তো সেটা বেটার, তাই না? কারণ অক্সিজেন তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। কিন্তু যদি এইরকম সিচুয়েশান হয়, তখন জোরজার করে তুমি হয়তো এই হাইড্রোজেনটাকে খেতে গেলে তোমাকে এই হাইড্রোজেনটাকেই খেতে হবে কোনো বেস দিয়ে, কারণ এখানে কোনো হাইড্রোজেন আর নেই। এবার দ্য পয়েন্ট ইজ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে এগুলো সালফার আছে। তাহলে ওরা বলছে যে এই হাইড্রোজেনটা, এই লাল হাইড্রোজেনটা খাওয়ার টেন্ডেন্সি এই ব্ল্যাক হাইড্রোজেনটা খাওয়ার টেন্ডেন্সির থেকে অনেক বেশি। সেটাই বলেছে, দেখো। Despite oxygen being more electronegative than sulfur, the marked hydrogen of the SS acetal, SS acetal মানে এইটা, is more acidic than that of OO acetal. অ্যাসিড কারা? যারা প্রোটন ছাড়ে, তাই তো? অ্যাসিড তো তারাই নাকি? অ্যাসিড যদি প্রোটন ছাড়ে, তার মানে ধরো তোমার কাছে এরকম একটা অ্যাসিড আছে, সে ফর এক্সাম্পল তোমার কাছে এরকম একটা অ্যাসিড আছে, একটা এইচ আছে আর একটা এ আছে, রাইট? বাবা, আবার ওকে। তাহলে ও যদি প্রোটন ছেড়ে দেয়, ধরো জলকেই প্রোটন ছাড়ছে, তাহলে জল, এখানে আছে ওয়াটার, তাহলে জল প্রোটন নিয়ে কী হবে? H3O+ হবে তো। আর এর কী হবে? কনজুগেট বেস, তাই তো। তাহলে এই এটা যদি একটা কার্বন, মানে আমি যদি একটা কার্বন হাইড্রোজেন বন্ডকে টার্গেট করি, তাহলে নেগেটিভ চার্জটা কার্বনের মাথায় থাকবে, তাই তো। তার মানে কার্বন আয়ন তৈরি হবে। তো সেটাই বলছে যে আমি যদি এই দুটো কম্পাউন্ডের অ্যাসিডিটি তুলনা করি, তো ধরো তোমার কাছে এরকম একটা এক্সাম্পল আছে, এটা A1, তাহলে এটা A1, আর একটা আছে তোমার এরকম, তুমি দুটো ইকুইলিব্রিয়ামকে কম্পেয়ার করছো, এটা হচ্ছে A2, তাহলে এটাও হচ্ছে A2, ফাইন। এবার কোনটা মোর অ্যাসিডিক এটা বিচার করতে গেলে আমাদেরকে কনজুগেট অ্যাসিডের, এই কনজুগেট বেসের স্টেবিলিটি দেখতে হয়। কনজুগেট বেস কোন দুটো? এই দুটো না? হ্যাঁ, তো এদের রিলেটিভ স্টেবিলিটি বিচার যদি করি তাহলে আমি বুঝতে পেরে যাব। যদি A1 মাইনাস A2 মাইনাসের থেকে মোর স্টেবল হয়, তাহলে ইট ইজ রিজনেবল টু এক্সপেক্ট যে HA1 HA2 থেকে মোর অ্যাসিডিক হবে, সেটাই বলেছে। তার মানে এদের কার্বন আয়নগুলো আঁকতে হবে। এদের কার্বন আয়ন মানে এই বন্ডটাকে ভেঙে আমরা এখানে নেগেটিভ চার্জ ডিপোজিট করে দেবো। এখানে কোনো একটা বেস এসছে, সেই বেসটা এখান থেকে প্রোটন খাচ্ছে, তাহলে এখানে এই আয়নটাই হবে না, এই যেটা এখানে আঁকা আছে। হ্যাঁ স্যার। আর এর ক্ষেত্রে এটাই হবে তো। আবার কেউ একটা বেস এলো এখান থেকে, আবার এখানে প্রোটন ছেড়ে দিয়ে চলে গেল, এই মানে প্রোটন তুলে নিয়ে বেরিয়ে গেল, তাহলে এটাই হবে না। তাই এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল? সালফারেটটা। আমরা যে আলোচনাগুলো করলাম, এবং একটা ফ্যাক্টর, একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এখানে ডেলিভারিটলি অমিট করে গেছি, কারণ এই মুহূর্তে আমাদের ওটা নিয়ে আলোচনা করার খুব একটা স্কোপ নেই।
আমরা ব্যাপারটাকে একটু সিম্পলিফাইড রাখতে চাইছি। তো তোমার জন্য তুমি যদি চাও এই ফ্যাক্টরটা তুমি বাদ দিয়ে দিতে পারো। এখানে যে দুটো ফ্যাক্টর তুমি অবশ্যই বলবে সেটা হচ্ছে পিপাই ডিপাই বন্ডিং, যেটা সালফারের ডি অরবিটাল ইনভলভ করে অক্টেট এক্সপ্যানশন, এবং পোলারাইজেবিলিটির কথাটা বলো। আরেকটা কথাও লোকে বলে, সেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে, কারণ অক্সিজেনের ওপরে তো ইলেকট্রন পেয়ার রয়েছে, এই কার্বনের ওপরে ইলেকট্রন পেয়ার চলে এলে সেখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে। সেটা সালফারের ক্ষেত্রে একটু কম হবে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা, কারণ সালফারের সাইজ বড়। সেটাও একটা কারণ। মানে এগুলো সবই হচ্ছে কি এক্সপ্লেনেশন আফটার দ্য ফ্যাক্ট, যে তুমি দেখে নিয়েছো যে এই কম্পাউন্ডের কোথায় গেল, তুমি দেখে নিয়েছো যে এই কম্পাউন্ডের অ্যাসিডিটি থেকে বেশি, তার মানে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে এর করেসপন্ডিং কনজুগেট বেসটা এই করেসপন্ডিং কনজুগেট বেসের থেকে মোর স্টেবল। অর্থাৎ সোজা কথা, কার্বন আয়ন অ্যাডজাসেন্ট টু সালফার, কার্বন আয়ন অ্যাডজাসেন্ট টু অক্সিজেনের থেকে মোর স্টেবল। তাই তোমার মাথায় যা যা আসছে তুমি সেগুলো, সেই ফ্যাক্টরগুলোকে একটা একটা করে বলছো আর কি। তো সেই দিক থেকে আমরা এটাকে অন্তত দুটো তিনটে ফ্যাক্টর ইউজ করে এটাকে এক্সপ্লেন করতে পারি। অক্সিজেনের জন্য মাইনাস আই এফেক্ট অফকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সালফারের জন্য অক্টেট এক্সপ্যানশন, পোলারাইজেবিলিটি, লেস ইন্টার ইলেকট্রনিক রিপালশন, অরবিটাল সাইজ ম্যাচিং, এবং আরেকটা যেটা আমরা বলিনি সেটা হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট। সেই জিনিসগুলো আমাদের এক্সপ্লেন করতে হেল্প করে যে এই অ্যাসিডিটা কেন বেশি। তো অত কিছু তোমার মনে রাখতে হবে না, তুমি অন্তত দুটো জিনিস, পোলারাইজেবিলিটি আর পিপাই ডিপাই বন্ডিং, এই দুটো মনে রেখো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো আর কোনো জায়গায় কি সমস্যা আছে? আর কোনো জায়গায়? হ্যাঁ, স্যার বলছিলাম মলিকিউলার ভাইব্রেশনটা কি একটু বলবেন? মলিকুলার ভাইব্রেশন মানে হাউ ইজ ইট রিলেটেড টু কার্বন আয়ন? না মানে কার্বোক্যাটায়নে আপনি বলেছিলেন যে রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটরা যে মানে যারা এই মলিকুলার ভাইব্রেশন যত টাইম হয় অ্যাপ্রক্সিমেট ধরা হয় তার থেকে বেশি টাইম স্টেবল হয়। হ্যাঁ, তাদের লাইফ টাইম। হ্যাঁ, মলিকুলার ভাইব্রেশন মানে একটা বন্ড ভাইব্রেট করতে যতটা টাইম লাগে ততটা। বন্ড তো আর অ্যাট রেস্ট থাকে না, সবসময় ভাইব্রেট করছে। তার যা টাইম স্কেল, সেই রেসপেক্টে যদি দেখা যায় যে কোনো স্পিসিস রিয়াকশন মিডিয়ামে তার লাইফ টাইম একটা বন্ড ভাইব্রেট করতে যতটা সময় লাগে তার থেকে বেশি টাইম সে সার্ভাইভ করতে পারে, কিন্তু তাকে অত চট করে আইসোলেট করা যায় না আন্ডার দ্য রিয়াকশন কন্ডিশন, সে ইনডেফিনিটলি স্টেবল নয়, তাকে আমরা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বলব। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই ইনভার্সন অফ কার্বন আয়ন যেটা দেখিয়েছেন না, ইনভার্সন অফ কার্বন আয়নের স্যার আমার সুবিধাটা কি? মানে ইনভার্সন অফ কার্বন আয়ন মানে ওটা দেখি কোনো এক্সট্রা স্টেবিলিটি আছে না, কেন করে কার্বন আয়নরা এরকম? কার্বন আয়ন না, এটা শুধু পিরামিডাল যে কোনো অ্যাটমই করবে যদি তুমি তাকে প্রপার রেস্ট্রিকশনের মধ্যে না রাখো। এটা নাইট্রোজেনের মধ্যেও হয়। এটার সুবিধে কিছু নেই, এটা স্টিরিওকেমিক্যাল ইমপ্লিকেশান আছে। এই জিনিসটা আর এই জিনিসটা এরা একে অপরের নন সুপারপোজেবল মিরর ইমেজ, তার মানে হচ্ছে এনানসিওমার। এবং সেই জন্যই তুমি এদেরকে দেখো, এখানে কোশ্চেন দেওয়া আছে যে এই জিনিসটাকে তুমি এনানসিও পিওর ফর্মে রাখতে পারবে না। অর্থাৎ সিম্পল কথা, তুমি যদি এই রকম জিনিস নাও, ধরো এটাকেই নিলে, হ্যাঁ, এটাকে সেভ করে দিই। আজকে কত তারিখ? 25। দেখি এখানে ধরে কিনা। দরকার নেই, নতুন জায়গায় প্রেস করে তুলে নিই। ধরো এইটা, আচ্ছা, এটা কোত্থেকে এসছে বলে তোমার ধারণা? এখানে নিশ্চয়ই একটা হাইড্রোজেন বা কিছু ছিল, সে ডিপ্রোটনেটেড হয়ে এটা দিয়েছে তো? হ্যাঁ স্যার। এটা কিছু দিয়েছে। এবার বাই এনি চান্স যদি এই জায়গাটাতে একটা R2 থাকতো, তাহলে এখানে একটা R2 থাকতো। খেয়াল করে দেখো, এটা কিন্তু কাইরাল, তাই না? এর মিরর ইমেজ এর সাথে সুপারপোজেবল নয়।
বাট ইট হ্যাপেন্স টু বি যে এইটার ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? তাহলে এইভাবে, যেটা আমরা এইখানে দেখিয়েছি। কোথায় গেল? ওমা, এই যে এগুলো যেহেতু সব একটা একটা করে ব্লক হয়ে বসে আছে, এগুলোকে তুলে আনাটা মুশকিল হচ্ছে। তার মানে এই ফর্ম থেকে এই ফর্মে চলে যেতে পারে ও, ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম। এটা আর, এটা R2, এটা R1। এবার সাপোজ তুমি এর মধ্যে প্রোটনেশন করলে, প্রোটনেশন করলে এইটাও কাইরাল, এটাও কাইরাল, এরা এনানসিওমার, তাহলে এইটা যেরকম তৈরি হবে সেরকম এটাও তৈরি হবে তো? হবে তো? হ্যাঁ স্যার। তো এরা কি, এরা এরা নিজেদের মধ্যে কি, এরা এরা কি? এরাও তো এনানসিওমার। হ্যাঁ। তার মানে রেসিমাইজেশন হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রেসিমাইজেশন জানো কি জিনিস? মানে কোনো কম্পাউন্ড যদি তার আর আর এস একই সাথে সেম অ্যামাউন্টে থাকে, এনানসিওমার স্পন্টেনিয়াসলি যদি নিজের এনানসিওমারে কনভার্টেড হয়ে যায়। এনানসিওমারদের মধ্যে যেহেতু কোনো ফ্রি এনার্জির ডিফারেন্স নেই, তাই যখন তুমি তাদেরকে ইকুইলিব্রিয়ামে রাখবে, তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হবে 1, এবং রিয়াকশানটা অ্যাকচুয়ালি এন্ট্রপি ড্রিভেন, কারণ একটা স্পিসিস থেকে তুমি দুটো স্পিসিস বানাচ্ছ, অতএব মাইক্রোস্কোপিক লেভেলে, মলিকুলার লেভেলে র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে। এবং সেই জন্যেই এই দুটোকে যখন আমরা ইকুইলিব্রিয়ামে রাখি, তখন একটা 50% থাকলে আরেকটাও 50% থাকে। এটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। এবং এই রেসিমিক মিক্সচারটা হয়ে যাবে তুমি যে কোনো একটা পিওর, এই ধরনের যে কোনো একটা পিওর এনানসিও পিওর কম্পাউন্ড থেকে শুরু করার পর তোমার বক্তব্য হচ্ছে আমার মিডিয়ামে এটা তৈরি হবে, এবং আমি যদি আবার রিপ্রোটনেশন করি তাহলে এইটাই ফিরে পাবো। কিন্তু এই আমব্রেলা ইনভার্সান বা চেঞ্জের জন্য অ্যাকচুয়ালি তুমি যে কার্বন আয়নটা বানিয়েছো সেটার সিডিওকেমিক্যাল ইন্টিগ্রিটি থাকবে না, ওটা ফেইথফুল থাকবে না। ও ইনভার্ট করে ওর এনানসিওমারও তৈরি করবে। যেহেতু এরাও এনানসিওমার, তাহলে এরাও 50-50 অ্যামাউন্টেই থাকবে। এবং এরপর যখন তুমি প্রোটনেশন করবে, তখন সারপ্রাইজিংলি তোমার শুধু এইটা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি শুধু এটা পাবে না, তার সঙ্গে সঙ্গে তুমি তার এনানসিওমারটাকেও পাবে, এইটাকেও পাবে। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে তাহলে নিশ্চয়ই এটা এক্সপ্লেন করতে হবে যেটা কীভাবে হলো। এটা হচ্ছে এইভাবেই যে এখানে যে কার্বন আয়ন তৈরি হয়েছে, সেই কার্বন আয়নে ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে ভায়া আমব্রেলা ইনভার্সন, বা আমাদেরকে এটাকে আমরা জাস্ট ইনভার্টোমারিজম বলে অনেক সময় আমরা বলে থাকি। এবং সেই জন্যই এই দুটো কার্বন আয়ন দুটো আলাদা আলাদা এনানসিওমার দিয়েছে। বোঝা গেল? মানে এটা সুবিধে, এটা সুবিধে কিছু নেই, সুবিধে বলে আমাদের কিছু নেই। কেমিস্ট্রি পড়তে হচ্ছে, এটাই তো একটা বিরাট অসুবিধের জায়গা। এর থেকে বেশি অসুবিধা আর আছে নাকি? এর জন্য যা খাটাখাটনি করতে হচ্ছে সেটাই তো একটা বিশাল অসুবিধের জায়গা। সুবিধে টুবিধে আমাদের কিছু নেই, আমাদের এক্সপ্লেন করতে দিয়েছে। এবং এই যে কোশ্চেনটাই দিয়েছিলাম আমি এখানে, দেখো, অ্যান অ্যালকিল কার্বন আয়ন অফ দ্য ফলোয়িং টাইপ ইজ কাইরাল বাট অলমোস্ট ইম্পসিবল টু আইসোলেট ইন এনানসিয়াম পিওর ফর্ম। তুমি একে মানে কিছুতেই এনানসিও পিওর ফর্মে আইসোলেট করতে পারবে না। তার কারণ হচ্ছে এইখান থেকে এইখানে এই যে যাচ্ছে না, এর এনার্জি ব্যারিয়ার খুব কম। তুমি যতই টেম্পারেচার কমাও, যাতে কনভার্সন রেটটা কমে যায় বা ইনভার্সন রেটটা কমে যায়, এদের আইসোলেট করা প্রায় অসম্ভব। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, আর কিছু? আর কোনো কিছু?
আচ্ছা, তাহলে যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এই এক্সারসাইজটা দেখি। যদি তোমার সলভ করা প্রবলেমগুলো দেখা হয়ে গিয়ে থাকে, ওয়েল অ্যান্ড গুড। কোনো প্রশ্ন আর করলে না মানে আমি ধরে নিচ্ছি যে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যদি সেটা না দেখা হয়ে থাকে তাহলে এক্সারসাইজটা পরে করবে, এখন দেখে নাও কিন্তু করবে পরে। আগে সলভ প্রবলেমগুলো ভালো করে দেখবে, সেটা দেখার পর তুমি মেন্টালি রেডি হলে তারপরে এক্সারসাইজটা করো। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা করেছে এটার উত্তর দিতে পারবে? বলছে এটা স্মল ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। দাঁড়াও এক মিনিট দাঁড়াও অর্পিতা, আমি কোশ্চেনটা একটু বলে দিই। বলছে একটা CF3 গ্রুপ তার অ্যাডজাসেন্ট কার্বন আয়নকে স্টেবিলাইজ করে। তা CF3 গ্রুপের মধ্যে 3খানা ফ্লুরিন আছে, তো ফ্লুরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে CF3 গ্রুপটা CH3 গ্রুপের মতো প্লাস আই এফেক্ট দেখায় না অন্য কিছু দেখায়, এটা বলো আগে। মাইনাস আই এফেক্ট দেখায়। ওটা মাইনাস আই এফেক্ট দেখাবে, এবং তার ফলে তার অ্যাডজেসেন্ট কার্বন আয়নকে তার স্টেবিলাইজ করার কথা না ডিস্টেবিলাইজ করার কথা? স্টেবিলাইজ করার কথা। দ্যাট শুড স্টেবিলাইজ দি কার্বন আয়ন। তুমি একটা জিনিস কি বুঝতে পারছো যে কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে চার্জ ডিসপার্সাল। চার্জটা এক জায়গায় কনফাইন করে না রেখে তুমি যদি চার্জটাকে মলিকিউলের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারো, যত ছড়িয়ে দিতে পারবে তত তোমার ওই স্পিসিসটা কী হবে, স্টেবল হবে, তাই তো? এবার এই ছড়িয়ে দেওয়ার মেকানিজম ডিফারেন্ট হতে পারে। আমি যদি কার্বন আয়ন ধরি তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগবে, তারা মাইনাস আই এফেক্ট দেখাতে পারে, মাইনাস আর এফেক্ট দেখাতে পারে, আরেকটা জিনিসও দেখাতে পারে যেটা CF3 দেখায়, সেটার কথাই বলেছে এখানে। বলছে যে CF3 group stabilizes an adjacent carbon ion by negative hyperconjugation। তাহলে এইবার তুমি দেখো যে এই নেগেটিভ হাইপারকনজুগেশন জিনিসটা কি, সেটা কোথায় গেল? এই যে আচ্ছা, এটা কার্বন আয়নের পাশে CF3 গ্রুপ আছে, বোঝা যাচ্ছে? তো না যাচ্ছে না? আচ্ছা, এই যে কার্বন ফ্লুরিন বন্ডটা আছে, এই বন্ডটা তো সিগমা বন্ড, তাহলে তার একটা সিগমা স্টারও তো আছে নাকি? দেখতে পাচ্ছ সিগমা স্টারটাকে? সিগমা স্টারটাকে চিনতে পারছো? এদিকে দেখো, এই দেখো সিগমা স্টারকে চিনতে পারছো? সিগমা স্টারের নোট থাকে না? কোথায় থাকে নোটটা? এই যে মাঝখানে। ইলেকট্রন ডেন্সিটি 0 না এখানে? আর অ্যান্টিবন্ডিংয়ে লেস ইলেকট্রোনেগেটিভটার কন্ট্রিবিউশন বেশি হয়, মোর ইলেকট্রোনেগেটিভটার কন্ট্রিবিউশন কি হয়, কম হয় না? তার ফ্লোরিনের দিকে সাইজটা ছোট আছে না কার্বনের দিকে সাইজের থেকে? আছে তো? এই অবধি ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস খেয়াল করে, যে এটা তো ভ্যাকান্ট অরবিটাল, এটা ফাঁকা তো সিগমা স্টার ইলেকট্রন থাকে নাকি? তাহলে একটা ভর্তি অরবিটাল আর তার পাশের একটা ফাঁকা অরবিটাল, তারা প্যারালাল আছে, তাহলে নেগেটিভ চার্জটাকে ফাঁকা অরবিটালে দিয়ে দেওয়া সম্ভব ইলেকট্রন পেয়ারটাকে? আচ্ছা, খেয়াল করে দেখো তো যে এই জিনিসটা যদি হয় তাহলে আমাদের মলিকুলার অরবিটাল এনার্জি ডায়াগ্রামটা এরকম দেখতে হবে তো। sp3 কার্বন সেটা ভর্তি, সিগমা স্টার CF সেটা ফাঁকা, ওভারল্যাপ হয়ে একটা অরবিটাল নিচে নামবে, একটা অরবিটাল উপরে উঠবে। তোমার কাছে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রনকে তুমি এইখানে রাখলে। এই ওভারল্যাপটা যদি হয়, লোন পেয়ার অফ ইলেকট্রনটা তার এনার্জি কি হচ্ছে, কমছে না বাড়ছে? সেটা কি স্টেবিলাইজিং না কি? ওটা অ্যাবসলিউটলি। তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে না ঠিক নেই? তাহলে এবার আমি যদি ভ্যালেন্স বন্ড টার্মস এক্সপ্লেন করতে চাই রেজোন্যান্স স্ট্রাকচার একে, তাহলে এরকম দেখতে হবে তো। তুমি এখানে কি করেছো, ইলেকট্রন পেয়ারকে ট্রান্সফার করেছো কার্বন ফ্লোরিন সিগমা স্টারে ইলেকট্রন ঢুকলে সিগমা বন্ড থাকে? কারণ বন্ড অর্ডারের ডেফিনেশন কি, নাম্বার অফ হাফ ইন্টু নাম্বার অফ বন্ডস, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং এমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যান্টি বন্ডিং এমও, তাই তো?
তা বন্ডিংয়ে দুটো ইলেকট্রন তো ছিলই, এবার তুমি অ্যান্টি বন্ডিংয়ে দুটো ইলেকট্রন জোর করে ঘাড়ে চাপিয়ে দিলে, তাহলে 2 - 2 0 হয়ে গেল। বন্ড অর্ডার কত হবে? CF বন্ড অর্ডার কত হয়ে যাবে? 1/2 × 2 - 2, তার মানে 0 তার মানে বন্ড থাকবে না নিশ্চয়ই। আছে বন্ড? রেজোন্যান্স ক্যানোনিক্যালে তুমি বন্ড দেখতে পাচ্ছ কার্বন আর ফ্লোরিনের মাঝখানে? না স্যার। আর যেহেতু তুমি ইলেকট্রনটাকে দুটো কার্বনের মাঝামাঝি পাঠিয়ে দিয়েছো, তার মানে এখানটা একটা ডাবল বন্ড তৈরি হয়েছে। কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়েছে। দেখো, খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু এদের জিওমেট্রিকে চেঞ্জ করিনি। আমি কি জিওমেট্রি চেঞ্জ করতে পারি? রেজোন্যান্স স্ট্রাকচার যখন আঁকি তখন কি আমি জিওমেট্রি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি? না নিউক্লিয়াসের পজিশন, রিলেটিভ পজিশন কি চেঞ্জ হতে পারে? না একটা রেজোন্যান্স ক্যানোনিক্যাল থেকে আরেকটা রেজোন্যান্স ক্যানোনিক্যালে নিউক্লিয়াসের জিওমেট্রিক পজিশন কখনো চেঞ্জ হয় না, কারণ তাহলে সেটাকে আর রেজোন্যান্স বলাই যায় না। সেগুলো আমরা পড়েছিলাম। অতএব এইটা খেয়াল করে দেখো, এটা ঠিক পিরামিডালই রয়ে গেছে, কিন্তু অ্যাজ ইফ এটা ডাবল বন্ডেড কার্বন। এখন এটা তো এটাও এক্সিস্ট করে না, এটাও এক্সিস্ট করে না, তাহলে এক্সিস্টটা করে কে? এটা একটা হাইব্রিড। আমরা সেটাকে আঁকতে পারছি না ঠিক করে বলেই তো রেজোন্যান্সটাকে আঁকতে হচ্ছে। এবার এই জিনিসটার সাথে এইটাকে কম্পেয়ার করো। এটা তোমার অলরেডি সেমিস্টার 1-এ পড়া একটা জিনিস। সেখানে কি ছিল? কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল থেকে ইলেকট্রন পেয়ার ট্রান্সফার করছিলে ভ্যাকেন্ট পি অরবিটালে। এই জিনিসটাকে কি বলে? হ্যাঁ, স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন, বা অত কিছু যদি নাও বলি, হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন তো? তাহলে হাইপার কনজুগেশনে বন্ডিং এমো থেকে ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন যায়, আর এইখানটাতে একটা ফিল্ড অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যাচ্ছে। আমরা এখানে যে হাইপার কনজুগেশন দেখছি সেখানে প্লাস চার্জ আছে, আর এখানে যে হাইপার কনজুগেশন দেখছি সেখানে মাইনাস চার্জ আছে। তাহলে এটাকে যদি নেগেটিভ হাইপার কনজুগেশন বলি, অসুবিধা আছে কোনো? না স্যার। এবারে এই কোশ্চেনটায় ফিরে আসি। বলছে এটা তো বলে দিয়েছে তোমাকে যে CF3 গ্রুপ অ্যাডজাসেন্ট কার্বন আয়নকে নেগেটিভ হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলাইজ করে। এটা মিথাইলের জন্য মানে অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ এই CF3 জায়গায় যদি CH3 থাকতো তাহলে অ্যাপ্লিকেবল নয়। পয়েন্টটা বুঝতে পারলে কি বললো? দাও এটাকে পরিষ্কার করে দিই। ওকে, এবার এদের বক্তব্য হচ্ছে এইগুলো যদি হাইড্রোজেন হতো তাহলে এটা ভ্যালিড না। তুমি ভ্যালেন্স বন্ড দিয়ে বলো দেখি কেন ভ্যালিড না। ভ্যালেন্স বন্ড দিয়ে বলা যাবে, বেশ ভালোভাবেই বলা যাবে। ওই ক্যানোনিক্যালটার দিকে তাকাও, এখানে মাইনাস চার্জটা কার ওপরে আছে? ফ্লোরিনের উপর। আর যদি এখানটায় হাইড্রোজেন থাকতো তাহলে কার ওপরে থাকতো? ওই একই রকমভাবে তুমি তাহলে, হ্যাঁ তুমি একই রকমভাবে তাহলে নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করার জন্য CH সিগমা স্টার ব্যবহার করতে, তাই না? তাহলে এখানটায় কি আসতো? H মাইনাস। তো সেটা কি ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ? হাইড্রাইড আনস্টেবল। ফ্লুওরাইডের থেকে তো অনেক বেশি আনস্টেবল। তোমার সোজা কথা হচ্ছে, প্রথমত এই জায়গাটাতে যদি আমি CH3 রাখতাম তাহলে সেটা কি মাইনাস আই দেখাতো না প্লাস আই? প্লাস আই এফেক্ট দেখাতো। সেটা কি কার্বন আয়নের পক্ষে ভালো না খারাপ? খারাপ। খারাপ। ইন্টেন্সিফাই হয়ে যাচ্ছে চার্জ, তো ডিসপারশাল তো হচ্ছেই না। আর যদি তুমি ফ্লুরিনের জায়গায় হাইড্রোজেন রাখো তাহলে তোমার CF সিগমা স্টারের জায়গায় CH সিগমা স্টার ইউজ করতে হবে, এবং রেজোন্যান্স ক্যানোনিক্যালে ফ্লুরিনের মাথায় হাইলি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিনের মাথায় নেগেটিভ চার্জ তো দূরের কথা, হাইড্রোজেনের উপরে নেগেটিভ চার্জ আসছে। ইজ দ্যাট গুড? নো, নো, দিস ক্যানট বি গুড। Can we explain this in terms of molecular orbital? Because that would be the most elegant explanation. আমরা একবার মলিকুলার অরবিটালটাতে ফিরে যাই। দেখতে পাচ্ছ মলিকুলার অরবিটালটাকে? আছে তো এই ছবিটা, ঠিক আছে? এ তো এর জায়গায় ঠিক থাকবে, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন আমার কাছে আর সিগমা স্টার CF নেই। এখন আমার কাছে কি আছে? সিগমা স্টার CH। এইবার তুমি আমাকে বলো, এটা মোস্ট ক্রিটিক্যাল পয়েন্ট, সিগমা স্টার CHটা এই এনার্জি স্কেলে সিগমা স্টার CF এর রেসপেক্টে ওপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? কেন? সিগমা স্টার CH বেশি আনস্টেবল না? বেশি আনস্টেবল যদি হয় তাহলে তো তোমার উপরের দিকে থাকবে, তো উপরে যাবে না, এনার্জিস তো বাড়ছে ওপরের দিকে। আর আনস্টেবল বলে ভেবো না, তুমি এইভাবে ভাবো, শোনো এইভাবে ভাবো, ফ্লুরিন আর কার্বনের মধ্যে কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ? ফ্লুরিন।
ফ্লুরিন এবং হাইড্রোজেনের মধ্যে কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ? ফ্লুরিন। ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে অরবিটালের এনার্জি কি হয়, নেমে আসে না? এটা খুব সিম্পল ব্যাপার, কারণ ইলেকট্রোনেগেটিভ মানে কি, সে ইলেকট্রন নিয়ে হ্যাপি থাকে, তার মানে তার অরবিটালরা নিউক্লিয়াসের কাছে থাকে এবং তার অরবিটালরা এনার্জেটিক্যালি মোর স্টেবল হয়। তা নাহলে সে ইলেকট্রন নিয়ে হ্যাপি থাকবে কী করে? এটা কেউ এমন তো নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভ হতে পারে না যার অরবিটাল ইলেকট্রন থেকে, ওই নিউক্লিয়াস থেকে বহু দূরে আছে, কারণ তাহলে তো নিউক্লিয়াস ইলেকট্রনকে দেখতেই পাবে না। অ্যাট্রাকশনটা কাজ করবে কী করে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে ভ্যারি করে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাই যত ডিস্টেন্স বাড়ে তত অ্যাট্রাকশন কমে যায়, রিপালশনও কমে যায়। তা নিউক্লিয়াস যেহেতু পজিটিভলি চার্জ আর ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, সেই অরবিটালেই ইলেকট্রন হ্যাপি থাকবে যে অরবিটালটা নিউক্লিয়াসের কি আছে, কাছে আছে, তাই তো? তার মানে কি, এনার্জি স্টেবিলাইজ করছে, তার মানে এনার্জেটিক্যালি লোয়ার হয়ে আছে। আর যেহেতু ফ্লুরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ আর হাইড্রোজেন অনেক বেশি ইলেকট্রোপজিটিভ, তাহলে কার্বন হাইড্রোজেন সিগমা স্টার, যেটা ফর দ্যাট ম্যাটার যে কোনো কার্বন হাইড্রোজেন বন্ডি বা বন্ডিং এমও বা অ্যান্টি বন্ডিং এমও যাই নাও তুমি, সেগুলো করেসপন্ডিং সিএফ এর বন্ডিং বা অ্যান্টি বন্ডিং এমোর থেকে অনেক ওপরে থাকবে না? হ্যাঁ স্যার। এই লজিকটা কি বুঝলে না বুঝলে না বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এর সাথে আমার উত্তরটার কি সম্পর্ক? উত্তরের সম্পর্ক আছে। আমরা বলেছিলাম যে যখন কোনো দুটো সেট অফ অরবিটাল ওভারল্যাপ করে তাদের মধ্যে তিনটে কন্ডিশন মিট করতে হয়, তাই না? হ্যাঁ স্যার। কি মিট করতে হয়? এনার্জি সাইজ আর এনার্জি সাইজ আর জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি। মানে অর্থোগোনাল ফোনাল হয়ে গেলে হবে না, অর্থোগোনাল হয়ে গেলে হবে না। ঠিক বলছি আমি? ঠিক বলছি তো? আচ্ছা, এইবার দেখো তো, এইটা হচ্ছে তোমার স্টার্টিং অরবিটাল, এইটা যদি তোমার আরেকটা সেট হতো তাহলে এনার্জি গ্যাপটা হচ্ছে এতটা, আর এইটা যদি তোমার কাছে থাকে, অর্থাৎ সিএফ বন্ড যদি না থাকে, যদি সিএইচ বন্ড দিয়ে স্টেবিলাইজ করতে হয়, তাহলে এনার্জি গ্যাপ এতটা না? অরবিটাল ওভারল্যাপ কোথায় বেটার হবে? নেগেটিভ হাইপার কনজুগেশন কোথায় বেটার হবে? সিএফ এর সাথে। মিলেছে না মিলেনি? যত এনার্জি গ্যাপ বেড়ে যায় দুটো অরবিটালের মধ্যে, তত অরবিটাল ওভারল্যাপ কি হয়? কম্প্রোমাইজড হয়ে যায়, তাই না? কমে যায়, রাইট? বোঝা গেল না বলো? ঠিক আছে। এখন তোমার বাবু এইসব পরীক্ষায় আসবে কিনা আমি জানি না, তোমাকে যে লেভেলের কোশ্চেন দেবে সেই সম্ভবত এইসব লেভেলের কোশ্চেন তোমাকে দেবে, কারণ তোমাদেরকে তো এখনও তো দুধ ভাত হিসেবে ট্রিট করতে হচ্ছে। তোমাদের সঙ্গে আবার মাইনর আছে, এমডিসি আছে, কতই বা শক্ত দেবে কোশ্চেন তোমাদের। আর দেবেই বা কেন, এমনিতেই ছেলেপুলে পাস করে না। আমরা একটুখানি বেশি পড়ছি তার কারণ যদি ভবিষ্যতে কখনো কোনো কাজে লাগে, এই জন্য আর কি। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিতেই পারে, এটা তোমার পারা উচিত। এটা কে বলবে? স্যার বলবো? বলো। স্যার বলছি, এটাতে ফ্রম লেফট টু রাইট কার্বনটার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা বাড়ছে, আর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়লে আমি একটা কথা জিজ্ঞাসা করি, ইন্টারাপ্ট করি, আমি একটা ইন্টারাপ্ট করি একটুখানি। সেটা হচ্ছে যে এস ক্যারেক্টার বাড়ছে, কার বাড়ছে? মানে তুমি কি কার্বনের কথা বলছো নাকি যে অরবিটালটা এক্সট্রা ইলেকট্রন পেয়ারটাকে হোল্ড করে আছে তার কথা বলছো? যে অরবিটালটা লোন পেয়ারটাকে হোল্ড করে আছে। আচ্ছা, কার্বনটার এস ক্যারেক্টার বাড়ছে না? হ্যাঁ, কার্বনটারও বাড়ছে। এই কার্বনটার হাইব্রিডেশন কি? sp3। কি করে বুঝলে? আমি বুঝলাম কি করে? সিম্পল উত্তর হচ্ছে পিরামিডাল করে এঁকেছেন। পিরামিডাল তো ওটা নাকি? হ্যাঁ, পিরামিডাল জিওমেট্রি sp3 দিয়েই ব্যাখ্যা হয়, আর কি দিয়ে ব্যাখ্যা হবে? এটাকে কিভাবে এঁকেছি? ট্রাইগোনাল প্ল্যানার, তাই তো? তাহলে sp2। এটাকে কিভাবে এঁকেছি? লিনিয়ার। তার মানে এস ক্যারেক্টার এখান থেকে এখানে বাড়ছে, এখান থেকে এখানে বাড়ছে। ক্লিয়ার? তারপরে তুমি কি বলছিলে? যে অরবিটালটা লোন পেয়ারকে হোল্ড করে আছে। আচ্ছা, কোন অরবিটাল এখানে লোন পেয়ারকে হোল্ড করে আছে? sp3। ঠিকই। এখানে sp2 আর এখানে sp। তার মানে ডান দিক থেকে বাঁ দিকে শুধু যে এটা পরিষ্কার করে দাও।
ডান দিক থেকে বাঁ দিকে শুধু যে তোমার কার্বনের এস ক্যারেক্টার বাড়ছে তাই নয়, অরবাইটাল যেটা লোন পেয়ারকে হোল্ড করে আছে তারও এস ক্যারেক্টার বাড়ছে। এগ্রিড? ওকে, তো এস ক্যারেক্টার বাড়ার সাথে কার্বন আয়নের স্টেবিলিটির কী সম্পর্ক? স্যার অরবিটালস আর মোর কম্প্যাক্ট, বেশ, এনার্জি ডায়াগ্রামে ওটা নিচে নামে, which is why it is more stabilized. এস ক্যারেক্টার বাড়া মানে সেই অরবাইটাল নিউক্লিয়াসের কাছে যাবে, সেই অরবাইটালে যদি তুমি ইলেকট্রন পুট করে রাখো তাহলে সেটা স্টেবিলাইজড হবে। এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কি, যে এস ক্যারেক্টার বাড়লে কার্বন আয়ন স্টেবিলাইজড হয়? হ্যাঁ স্যার। ওকে, তার মানে উল্টো জিনিস আমরা দেখতে পাবো যদি এটা ভ্যাকেন্ট অরবাইটাল হতো, তাই না? অর্থাৎ এটা যদি কার্বোক্যাটায়নের কেস হতো তাহলে উল্টো হতো, তাই তো? উল্টো হতো অফকোর্স, এবং সেক্ষেত্রে এর জিওমেট্রি মোটেও পিরামিডাল হতো না। এটা পিরামিডাল তার কারণ লোন পেয়ারটাকে অ্যাকোমোডেট করতে হচ্ছে তাই। যদি ওটা ভ্যাকেন্ট অরবাইটাল থাকতো তাহলে ও মোটেও পিরামিডাল হতো না, ও তখন হতো ট্রাইগোনাল প্ল্যানার, sp2 হাইব্রিডাইজ। ভ্যাকেন্ট অরবাইটালটা হয়ে যেত পি, যার এস ক্যারেক্টার হচ্ছে 0। কিন্তু সেটা ছেড়ে দাও, আরেকটা পয়েন্ট তুমি বলছিলে প্রথমে, এবার বলো তো, অ্যাডজাসেন্ট কার্বনটার হাইব্রিডাইজেশন কোনোভাবে কি অ্যাফেক্ট করতে পারে? কেউ বলবে অ্যাডজাসেন্ট কার্বনটা নিয়ে? না স্যার, কোনো রকম এফেক্ট করবে না। করবে না? সে কি কথা? এটা sp3, কারণ এটা sp2, এটা sp, এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, বাড়ে না? হ্যাঁ বাড়ছে। তাহলে ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়াল বাড়বে তো? হ্যাঁ। তো সেটা কার্বন আয়নকে স্টেবিলাইজ করবে না? মাইনাস এফেক্ট কাজ করবে তো? স্যার যে কার্বনটা নেগেটিভ চার্জ নিয়ে আছে সেটাও তো sp হাইব্রিডাইজ, আর তার অ্যাডজাসেন্টটাও sp, তাহলে অ্যাবসলিউটলি, কিন্তু তার পাশেরটা যদি sp না হয়ে যদি sp3 হতো তাহলে কি হতো? তাহলে তো আরো টানতো, মানে হ্যাঁ মানে তাহলে তো ইলেকট্রন পুশ করতো, তার রেসপেক্টে তো বেটার। দুটো ফ্যাক্টরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ভাবার তো কোনো কারণ নেই, যে ওর এস ক্যারেক্টার বাড়ছে মানে ও কার্বন আয়নকে স্টেবিলাইজ করছে, সাইমালটেনিয়াসলি ওর পাশের কার্বনের এস ক্যারেক্টারও বাড়ছে, তাহলে সে তো চুপচাপ বসে থাকবে না, সেও মাইনাস চার্জকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে বাই মাইনাস আই এফেক্ট। তো সেই ফ্যাক্টরটাকে আমি অগ্রাহ্য করবো কেন? বুঝতে পারলে আমার পয়েন্টটা, না বুঝলে না? স্বস্তিকা কি বুঝলে না বুঝলে না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি, যে একটা কার্বনের এস ক্যারেক্টার বাড়ছে, তার পাশের কার্বনটার এস ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে, কিছু হচ্ছে না, তাহলে তো সেকেন্ড ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু একটা কার্বনের এস ক্যারেক্টার বাড়ছে এবং তার পাশের কার্বনের এস ক্যারেক্টারও বাড়ছে, তাহলে সেখানে একটা মাইনাস আই এফেক্ট তো মানে ইট কামস ইন টু প্লে নাকি না? নাকি না আমি ভুল কিছু বলছি নাকি? না না ঠিক আছে স্যার, বুঝেছি। ঠিক আছে, ওকে। তারপরে বলেছে ইলিট কাকে বলে, এক্সাম্পল দাও, কার্বন আয়ন এই সব ইয়েতে বলে দেওয়া আছে, এখানে লাইফ সেভারেও করে দেওয়া আছে, এখানেও করে দেওয়া আছে ইলিট কাকে বলে, এই সব তুমি দেখে নিও, এটা নিয়ে আমি আর ঘ্যান ঘ্যান করছি না। তো ডেফিনেশন আর এক্সাম্পল, তবে তোমাদের কিন্তু বাবু এইসব কোশ্চেনই আসবে, সেটাও তুমি শুনে রাখো। তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে, এই যে এই পুরো হাইড্রোকার্বনটার মধ্যে মাত্র একখানা হাইড্রোজেন আছে, বলছে এটা এক্সেপশনালি অ্যাসিডিক। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং যে এখানে যদি মাইনাস চার্জ রাখো তাহলে সেই মাইনাস চার্জ এক্সেপশনালি স্টেবল। কী রিজন হতে পারে এটা? অ্যারোমেটিক স্টেবিলিটির আগে তোমার 5খানা CF3 চোখে পড়া উচিত। শুধু মাইনাস আই এফেক্ট নয়, 3খানা করে ফ্লুরিন, তার মানে টোটাল 15খানা ফ্লুরিন দেখতে পাচ্ছি। মাস্ট বি আ লাইক কার্বন আয়ন হেভেন অর সামথিং লাইক দ্যাট। ইউ কান্ট গেট মাচ মোর স্টেবিলিটি দ্যান দিস। মাইনাস আই এফেক্ট, ভেরি স্ট্রং মাইনাস আই এফেক্ট, ভেরি স্ট্রং নেগেটিভ হাইপার কনজুগেশন, এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো এইটা, কই গেল? উমা, এটা এখানে করা নেই?
অ্যারোমেটিসিটি কই? এই তো এই দেখো, সাইক্লোপেন্টাডাইনাইড, monocyclic, planar, fully conjugated. How many pi electrons? 2 2 তুমি একটা জিনিস খেয়াল করেছো কি, এর আগে তুমি যখন একে নিয়ে আলোচনা করছিলে তখন 3টে সিগমা বন্ড এবং একটা লোন পেয়ার ছিল, তখন তার জিওমেট্রি তুমি কি বলেছিলে? sp3 বলেছিলে না? আচ্ছা, এই যে কার্বন আয়নটা করেছো, এখানেও তো 3খানা সিগমা বন্ড আছে আর একটা লোন পেয়ার আছে। তুমি কি sp3 হাইব্রিডাইজেশন এখানে ইউজ করতে পারো? যেভাবে আঁকা আছে তাতে কি সেটা sp3 মনে হচ্ছে? sp2। তো দুটো জিওমেট্রি আলাদা হলো কেন বলো তো? কারণ সোজা কথা হচ্ছে, যদি অ্যারোমেটিক হতে হয় তাহলে কন্টিনিউয়াস ওভারল্যাপ অফ পি অরবিটাল চাই। তুমি এই জায়গাতে যদি একটা sp3 অরবিটাল ঢুকিয়ে দাও, লোন পেয়ার আছে, তাহলে অরবিটাল কি মোর মানে অরবিটাল ওভারল্যাপ কি মোর এফেক্টিভ হবে না লেস এফেক্টিভ হবে? তার মানে অ্যারোমেটিসিটি কম্প্রোমাইজড হবে তো, ওই জন্য ওর জিওমেট্রি চেঞ্জ করে নেবে। এবং এটা শুধু এখানে নয়, তুমি যে কোনো কার্বন আয়ন যার পাশে একটা ইলেকট্রন উইথড্রয়িং মাইনাস আর এফেক্টওয়ালা গ্রুপ আছে, যেমন ধরো এনলেট আয়ন, ঠিক আছে? এ দেখো এনলেট মানে তো কি এর আলফা হাইড্রোজেন খেয়ে তৈরি হয় তো, কিটোনের পাশের আলফা হাইড্রোজেন খেয়ে এনলেট তৈরি হয় তো। এই ধরো এইটা, ধরো যাকে এইরকম একটা হাইড্রোজেন আছে, এটাকে খেয়ে নিয়ে আমার এটা তৈরি হয়েছে, বেস দিয়ে খেয়ে আমার এই কার্বন আয়নটা তৈরি হয়েছে, রাইট? তাহলে এখানে কি আছে? একটা লোন পেয়ার আছে, 3টে সিগমা বন্ড আছে। তাহলে আমি যদি ওই জিওমেট্রি অনুযায়ী চলি তাহলে আমাদের এটা পিরামিডাল হওয়ার কথা, অথচ আমরা এর জন্য তো এরকম রেজোনেন্স স্ট্রাকচার এঁকেই থাকি। আমরা আঁকি তো, না আঁকি না? দেখো, এরকম রেজোনেন্স আমরা আঁকতে শিখেছিলাম। এর মাথায় আরও দুটো লোন পেয়ার আছে, আমি একটাই আপাতত আঁকছি, মাথায় মাইনাস চার্জ আঁকছি। তোমাকে ধরে নিতে হবে যে আরও দুটো লোন পেয়ার এখানে আছে এবং এখানে ডাবল বন্ড আছে। তাহলে এই যে কার্বনটা, এর হাইব্রিডাইজেশন দেখে তোমার কি মনে হচ্ছে? এই ধরনের কার্বনকে তুমি কি বলে অভ্যস্ত? sp2 শিওরলি। তাহলে একটা রেজোনেন্স স্ট্রাকচার থেকে আরেকটা রেজোনেন্স স্ট্রাকচারে কি জিওমেট্রি চেঞ্জ হয়ে যেতে পারে? তার মানে ওটাও sp2। এ দেখো, এখানে করেও দেওয়া আছে, এই দেখো। এটা আমরা আলোচনাও করেছিলাম যে কার্বন আয়নস কনজুগেটেড টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস যাদের মাইনাস আর এফেক্ট আছে, যেমন নাইট্রো, যেমন কার্বনিল, যেমন সায়ানো, তাদের ক্ষেত্রে এই কার্বনটা কিন্তু 3টে সিগমা বন্ড একটা লোন পেয়ার থাকলেও এদেরকে কিন্তু আমরা বলতে পারি না যে এরা sp3, এরা sp2। এবং একটা পি অরবিটাল থাকে, সেই পি অরবিটালই লোন পেয়ারটা থাকে। তুমি আর্গু করতে পারো যে sp3-তে লোন পেয়ার থাকলে এস ক্যারেক্টার বেশি হতো, তাহলে ইট উড হ্যাভ বিন বেটার। কিন্তু আমার আর্গুমেন্ট হবে এইটা যে sp3-তে লোন পেয়ার থাকলে এই রেজোনেন্সটা ক্ষতিগ্রস্ত হতো এবং রেজোনেন্সটা ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। দেয়ারফর ইট উইল বি ট্রাইগোনাল প্ল্যানার ইফ পসিবল। যদি পসিবল না হয় জিওমেট্রিক কনস্ট্যান্টের জন্য তাহলে অন্য কথা, কিন্তু আদারওয়াইজ দিস উইল বি sp2 hybridized to accommodate the resonance. ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। তাহলে এই সিস্টেমটা তুমি ওই যেগুলো বললে আর কি, নেগেটিভ হাইপার কনজুগেশন, মাইনাস আই এফেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ 6 পাই ইলেকট্রন অ্যারোমেটিক সাইক্লোপেন্টাডাইনাইড সিস্টেম। তারপরের কোশ্চেনটাও সম্ভবত একই লাইনে বলছে, এ আর বির মধ্যে এ ইজ মাচ মোর স্টেবল দেন বি। কেন বলো তো? কি করে বুঝলে? বিটা অ্যান্টি অ্যারোমেটিক কি? 7? হ্যাঁ, মানে 4টে পাই ইলেকট্রন, 4n, n ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, এটা যেহেতু 3টে অ্যাটম দিয়ে তৈরি, তাহলে এর নন প্ল্যানেটির কোনো জায়গা নেই, কারণ যে কোনো 3টে র্যান্ডম পয়েন্ট দিয়ে তুমি একটা প্লেন আঁকতেই পারো। অতএব একটা 3 মেম্বার রিংয়ের 2টো অ্যাটম একটা প্লেনে আছে আর একটা অ্যাটম প্লেনের বাইরে আছে, এই কথাটার কোনো মানে আছে কি?
এই কথাটার কোনো মিনিং আছে? না স্যার। না স্যার। যেরকম সাইক্লোঅক্টাটেট্রাইন কিন্তু প্ল্যানারিটি এসকেপ করতে পারে এবং করেও থাকে, কারণ যদি না করে তাহলে অ্যান্টিঅ্যারোমেটিক হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে তো কোনো উপায় নেই, অতএব এই জিনিস তৈরি করা প্রায় অসম্ভব। এবং অ্যারোমেটিসিটি আমরা যখন সেমিস্টার 1-এ পড়েছি তখন একে নিয়ে ডিটেল আলোচনা হয়েছিল। আচ্ছা, এই কার্বনায়নটা তার কিন্তু মানে যে 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 অরবাইটালে লোন পেয়ারটা আছে তার এস ক্যারেক্টারটা অস্বাভাবিক হাই, সেটা তুমি অ্যাকসেপ্ট করবে না করবে না? এখানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা দেখো, ইন্টারনাল অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে আমি যদি ইন্টার অরবাইটাল ওভারল্যাপ মানে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপ হচ্ছে এটা ধরে নিই, যদিও সেটা হয় না, ব্যানানা বন্ড ফন্ড থাকে, তার মানে এই কার্বন কার্বন বন্ড তৈরিতে পি ক্যারেক্টার খুব বেশি ইউজ করেছে না? কারণ বন্ড অ্যাঙ্গেল যত কমে যায় পি ক্যারেক্টার তত বাড়ে। এসপির বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এস ক্যারেক্টার কত? 50%। পি ক্যারেক্টার কত? পি ক্যারেক্টার কত? 50%। 50%। sp3 বন্ড অ্যাঙ্গেল কত? 128 মিনিট। হ্যাঁ, 109 ডিগ্রির কাছাকাছি ওই ধরো, তার বন্ড অ্যাঙ্গেল কমেছে তো। হ্যাঁ। আর পি ক্যারেক্টার 50% থেকে বেড়ে এখন কত হয়েছে? 75%। তার মানে পি ক্যারেক্টার বাড়লে বন্ড অ্যাঙ্গেল, মানে অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে বলা উচিত যে বন্ড অ্যাঙ্গেল কমে গেলে পি ক্যারেক্টার বাড়ে। তাহলে বন্ড অ্যাঙ্গেল ভেতরে বন্ড অ্যাঙ্গেল কম আছে, আইডিয়াল sp3 থেকে অনেক কম আছে, টেট্রাহেড্রাল আইডিয়াল যে বন্ড অ্যাঙ্গেল তার থেকে অনেক কম আছে। তার মানে ভেতরের দিকের বন্ডগুলো এস ক্যারেক্টার কম, পি ক্যারেক্টার বেশি। তা এস ক্যারেক্টার পি ক্যারেক্টার তো তোমার কাছে আনলিমিটেড নেই, তার মানে একটা যে কোনো অরবাইটালে তোমার পি ক্যারেক্টারকে কমিয়ে এস ক্যারেক্টারকে বাড়াতে হবে। সেটা কোন দিকের অরবাইটালে করবে? ভেতরের দিকের অরবাইটালে তো করতে পারছে না, তাহলে বাইরের দিকের অরবাইটালে করবে। আর বাইরের দিকের একটা অরবাইটালেই নেগেটিভ চার্জটা আছে, তাহলে তার এস ক্যারেক্টারটা আনইউজুয়ালি বেশি তো। হ্যাঁ হ্যাঁ স্যার। তাই যদি হয় তাহলে কার্বন আয়ন কী হবে? এস ক্যারেক্টার বাড়লে কী হয়? স্টেবিলাইজার। স্টেবিলাইজড হবে, এস ক্যারেক্টার বাড়লে স্টেবিলাইজড হবে। আর এর ক্ষেত্রে তো কোনো উপায়ই নেই। এর ক্ষেত্রে একটা পি অরবাইটালের মধ্যে দুখানা ইলেকট্রন আছে, 4 পাই ইলেকট্রন, রেজোনেন্স স্ট্রাকচার আঁকা যায় কিন্তু সিস্টেমটা স্পেসিফিক্যালি আনস্টেবল ডিউ টু অ্যান্টি অ্যারোমেটিসিটি। এই যে একটু আগে তোমাকে আমি বললাম না যে অরবাইটালের ওভারল্যাপের 3খানা গল্প আছে। 3খানা গল্প হচ্ছে, একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে সাইজ, আরেকটা কি ছিল? জিওমেট্রি। জিওমেট্রি। দেখো এখানে আসি, কই গেল? এটাকে আবার কপি করি, এইটা একটা খুব বিচ্ছিরি ব্যাপার, বারবার করে একই জিনিসকে বারবার করে কপি করা আর এ করা। এই কোশ্চেনটা দেখো, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। ওরা বলছে, ওদের বক্তব্য হচ্ছে, বলছে অনেকগুলো হাইড্রোজেন মার্ক করা আছে, তার মধ্যে একটা বেস দিয়ে অ্যাবস্ট্রাক্টেড হবে। আইডেন্টিফাই দ্যাট হাইড্রোজেন অ্যান্ড এক্সপ্লেন হোয়াই আদার্স আর নট ডিপ্রোটনেটেড ইজিলি। এবার এই সিস্টেমটার অ্যাসিড প্রপার্টি যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমাকে এই কার্বনিলটার দিকে তাকাতে হবে, বিকজ দ্যাট ইজ দি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে কার্বনিলের রেসপেক্টে যে আলফা কার্বন আছে সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে আমরা সেটাকে অ্যাসিড বলতে পারি, মানে সেটা অ্যাসিডিক হাইড্রোজেন হবে বলতে পারি। তো এখানে আলফা কার্বন কোথায় কোথায় আছে বলো তো? আলফাটা দেখা যাচ্ছে? এইখানে একটা আছে আর এইখানে একটা আছে। এবার আমি তোমাকে বলছি HCটা অ্যাবস্ট্রাক্টেড হবে না। কেন হবে না তুমি বলতে পারবে? ওই 3টে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন মিট করবে না। কি ম্যাচ করবে না? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থোগোনাল, রাইট? তার মানে আমি এখানটাতে এইগুলোকে সব মুছে দিয়ে না, আমি তোমাকে অরবাইটালগুলো জাস্ট আঁকছি, দেখো তুমি বুঝতে পারছো কি না। এ বাবা, এই কি, এটা কি হলো? তার মানে আমি এরকম একটা অরবাইটাল নিতে পারি যে অরবাইটালটা এখানে ইলেকট্রনকে ছেড়ে গেলে ইলেকট্রন পেয়ারটা এখানে থাকবে। আমি HCটাকে খেয়ে নিয়েছি, ঠিক আছে?
আর তোমার ওইখানে কি কি আছে, দুটো পি অরবিটাল আমি আঁকবো, কারণ আমি আমার পাই নেটওয়ার্কটাকে আঁকতে চাইছি, রাইট? বোঝা গেল? তোমার বোঝার সুবিধার জন্য আমি এটাকে লাল রং করে দিই, কারণ ওটা অক্সিজেন ছিল, অক্সিজেনটাকে লাল যদি করে দিই তাহলে তো অক্সিজেন হয়ে যাবে। তো এটা কি, এই ওভারল্যাপ কি সম্ভব? না। ইজ ইট রিয়েলি পসিবল? এই ওভারল্যাপ কি সম্ভব? এরা কি প্যারালাল? না স্যার। No. No, sir. এইটাকেই লোকে আরও ফ্যান্সি কায়দা করে, মানে রাদার এটা ফ্যান্সি ওয়ে, ওইটাকে লোকে এইভাবে ব্যাখ্যা করে। কীভাবে ব্যাখ্যা করে বলো তো? এইভাবে ব্যাখ্যা করে যে এখানে যদি লোন পেয়ার থাকে, এখানে যদি মাইনাস চার্জ থাকে, তাহলে আমরা এই রেজোনেন্সটা আঁকতে পারবো না, কারণ ওই সো কল্ড কী বলে ওটাকে, কোন রুল বলে ওটাকে, ব্রেডস রুল ভায়োলেট হয়ে যাবে না, ব্রেডস রুল ভায়োলেট হয়ে যাবে। ব্রিজের ডাবল বন্ড চলে আসছে, দেখো আমরা আগের দিন দেখছিলাম না যে ব্রিজ হেডে প্ল্যানেটই আনা সম্ভব না। এখানকার বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত হচ্ছে 120 ডিগ্রি, কারণ তুমি এখানটাতে sp2 হাইব্রিডাইজেশন ইম্পোজ করার চেষ্টা করছো, কিন্তু এটা কি প্ল্যানার হতে পারবে? না স্যার। যে কারণে আগের দিন আমরা কার্বোক্যাটায়নগুলোকে দেখছিলাম যে না, ওরা হবে না। তার মানে ব্রেডস রুল যে কথাটা বলে যে ব্রিজ হেডে কার্বোক্যাটায়ন আনা সম্ভব না, ব্রিজ হেডে প্ল্যানেটই আনা সম্ভব না, তার আসল কারণটা হচ্ছে যে অরবিটাল ওভারল্যাপ ঠিকঠাক হয় না, সেই জন্য, আর কোনো কারণ নেই। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই দিকে এসো। এবার এইচএ আর এইচবি সেই দুটো আলফা হাইড্রোজেন, তার মধ্যে কোনটা যাবে তোমার কি মনে হয়? এইচবিটা। এইচবিটা যাবে। কেন যাবে গো? প্যারালাল আছে ওর সাথে। স্যার প্যারালাল। এইটা এরকমভাবে আঁকলাম আর এইটা এরকম করে আঁকলাম, এই আঁকলাম। যদি আমার এইচে চলে যায়, সে ফর এক্সাম্পল আমার এইচে চলে গেল, আচ্ছা দাঁড়াও এটাকে আমি একবার কপি করে নিই, বিকজ দুটো জিনিস আঁকতে হবে, তাহলে এটা আঁকা থাকলে আমার সুবিধা হবে। এইচে চলে গেল, এইচে চলে যাওয়ার পর আমার কাছে এরকমই একটা কোনো অরবিটাল আসবে, যে অরবিটালটাতে ইলেকট্রন পেয়ারটা থাকবে, সেটা এইচে যেরকম ছিল সেরকমভাবেই আমরা আঁকবো, মোস্টলি এরকমভাবেই হবে। ঠিক আছে, লোন পেয়ার কই গেল? এঁকে দিই, এই লোন পেয়ার মাইনাস চার্জ, মাইনাস চার্জ এখানে। আচ্ছা, এই অরবিটাল ওভারল্যাপটা পসিবল? না স্যার। না স্যার। কেন পসিবল না? প্যারালাল নয়, সিম্পল প্যারালাল নয়। প্যারালাল নয়। তাহলে এই চেয়েও কি যাবে? না। না স্যার। তাহলে এই চেয়েও যাচ্ছে না, তাহলে যাবেটাকে? একমাত্র এইচবি। আমি যদি এই অরবিটালটাকেই একটু এ বাবা, এই অরবিটালটাকেই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে এঁকে দিই, এটাকেই যদি এরম করে একটু এঁকে দিই, এরম করে এঁকে দিই, এবং এটাকে পেছনে নিয়ে চলে যাই, সেন্ড টু ব্যাক, এটা তোমার আলফা কার্বন এইখানে আছে। এইবার দেখো তো, এবার পসিবল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তার মানে এই তিনটে আলফা হাইড্রোজেনের মধ্যে একমাত্র এইচবিরই ক্যাপাসিটি আছে ডিপ্রোটনেটেড হওয়ার, আর এইচডি এদেরকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? না স্যার। কারণ ওরা তো বিটা কার্বন। এটা যদি আলফা কার্বন হয় তাহলে ওটা তো বিটা কার্বন, আর বিটা কার্বনের থেকে যদি আমাকে কার্বনিলকে কি বলবো, মানে কার্বনিলের ওপরে যদি বিটা কার্বনকে বিটা কার্বনের ওপরে থাকা নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে হয়, তাহলে তো সেটা তো মানে থ্রু স্পেস ইন্টারাকশান করতে হবে, কারণ মাঝখানে একটা sp3 হাইব্রিডাইজ কার্বন ঢুকে গেছে। এই যে এই কোশ্চেনটার উত্তর বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টাইম তো প্রায় শেষ হয়ে এসছে, আমি আর 5টা মিনিট একটু বলে দিই। এটা পুরোটা হলো না, তুমি বাড়িতে এটা দেখবে, ঠিক আছে? কারণ আমাদের না বেশি সময় নেই। তোমাদের এত দেরি করে সেমিস্টার শুরু হলো, পরীক্ষা কিন্তু খুব দেরি করে হবে না, তুমি বাড়িতে পড়তে থাকো। বলছে প্রত্যেকটা পেয়ারের মধ্যে একটা ইজ মোর স্টেবল দ্যান দি আদার। এদের মধ্যে কোনটা মোর স্টেবল বলো? কার্বন আয়ন যেটা। হ্যাঁ, কারণ এদের জিওমেট্রি তো ওই একই রকম, sp2 কার্বন, এবং এখানে ফিল্ড অরবিটালটা হচ্ছে sp2, এখানে ভ্যাকেন্ট অরবিটালটা হচ্ছে sp2। এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রন থাকলে ভালো, ইলেকট্রন না থাকলে খারাপ, এটা মোর স্টেবল। এই দুটোর মধ্যে স্যার
আবার কার্বন আয়নটাই শিওর। কেন? তার কারণ এখানে নেগেটিভ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে এখানে প্লাস চার্জ আসছে, প্লাস প্লাস খারাপ, আর এখানে তো তুমি উল্টে নেগেটিভটাকে স্টেবিলাইজ করতে পারছো। এইটা বনাম এইটা কোনটা? প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন আয়নটা মোর স্টেবল, কারণ এখানে কার্বন আয়নের নেটিভ জিওমেট্রি হচ্ছে যদি পাশে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ টু ওরকম না থাকে যে মাইনাস আর এফেক্ট দেখায়, তাহলে পিরামিডাল। এখানে পিরামিডাল হতে পারে। কার্বোক্যাটায়নের নেটিভ জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, সেটা এখানে অ্যাচিভ করা সম্ভবই নয়। পরিষ্কার? 9 নম্বর বলছে হুইচ অ্যামং দি ফলোইং অ্যানায়ন্স ইজ মোর স্টেবল। এইটা মানে তো এ আর বি দুটো আছে, আমি বলছি যে এই এই এটা 1 নম্বর, এটা 2 নম্বর। কেন কেন গো? এখানে NH2 দুটো ইয়ে আছে, NH2 দুটো ইলেকট্রনিক এফেক্ট NH2 দেখাতে পারে, একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, একটা হচ্ছে প্লাস আর এফেক্ট। এখানে কি দেখাবে? প্লাস আর এফেক্ট এখানে বিবেচনা করব না। কেন করব না? করব না এই জন্য, হ্যাঁ বলো। এখানে প্লাস আর এফেক্ট সম্ভব না, বিকজ কোনো রকম পসিবিলিটিস নেই এখানে প্লাস আর এফেক্ট শো করানোর জন্য। আরে সেটাই তো জানতে চাইছি, কেন? Anion already আছে তাই? নো নো নো, ডেফিনেটলি নট। অ্যানায়ন তো থাকতেই পারে, কিন্তু তার উপরে প্লাস আর এফেক্ট দেখিয়ে অ্যানায়নকে ডিস্টেবিলাইজও করে দেওয়া যায়। সে ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা দাঁড়াও, আমি এই জায়গাতে তাহলে একটা এক্সাম্পল দিই। তোমাদের অন্তত কারুর এই এটা নিয়ে একটা সমস্যা আছে। নেগেটিভ চার্জ থাকলেই যে প্লাস আর এফেক্ট দেখাবে না এরকম কোনো গল্প তো নেই। যখনই তাড়াহুড়ো করতে যাই সব গন্ডগোল হয়ে যায়। এরকম একটা অ্যানায়নের কথা ভাবো, ওএমই, ঠিক আছে? এটা বেঞ্জাইলিক, রাইট? এরকম একটা কোশ্চেন পরেও আছে, এইটা আছে, ঠিক আছে? হলো? আচ্ছা, এবার আর এইটার কথা ভাবো, NO2 কোনটা মোর স্টেবল গো? NO2। তার কারণ হচ্ছে যে নাইট্রোর মাইনাস আর এফেক্ট আছে, অতএব তুমি রেজোনেন্স ক্যানোনিক্যাল আঁকার সময় এরকমভাবে ইলেকট্রনকে ট্রান্সফার করতে পারবে, তাই তো? যেটা তুমি কিন্তু ওএমির জন্য তো পারবেই না। উল্টে ওএমির ক্ষেত্রে আবার ওএমির প্লাস আর এফেক্ট থাকার জন্য ও উল্টো রেজোনেন্স দেখাবে, এবং উল্টো রেজোনেন্সটা এরকম হবে। অর্থাৎ দুটো কার্বন পাশাপাশি নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে না? তার মানে প্লাস আর এফেক্টের সাথে নেগেটিভ চার্জের কিন্তু কোনো সম্পর্ক নেই, প্লাস আর এফেক্ট দেখাতেই পারে। এখানে গল্পটা অন্যটা। এখানে গল্পটা হচ্ছে, এখানে এই অরবিটালে তো তুমি বলে দিলে এটাতে কোন অরবিটালে ইলেকট্রনটা আছে। এই অ্যারাইল অ্যানায়ন, এটাতে কোন অরবিটালে ইলেকট্রন আছে? পি অরবিটালে না sp2-তে? আচ্ছা, এটা sp2-তে আছে, ভালো কথা। আর এর ওপরে একটা পি অরবিটাল আছে যার ওপরে লোন পেয়ারটা আছে, সে এর সাথে প্লাস আর এফেক্ট দেখাতে পারে। তাহলে এই sp2 আর এই p এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। হাউ ইজ ইট পসিবল? 90 ডিগ্রি, অফকোর্স। ভাই এভাবে ভাবো, কনসেপ্ট ঠিক নেই, আরও পড়তে হবে। কোথায় গেল ফিনাইল রিংস? এই দেখো ফিনাইল রিং, এই দেখো ফিনাইল শুয়ে আছে, ঠিক আছে? এই ফিনাইল শুয়ে আছে, এর ওপরে পি অরবিটাল আঁকো। এটা করিয়ে দেওয়া ছিল তো, ইনফ্যাক্ট ভিডিও লেকচারে করে দেওয়া আছে। আই ডিস্টিংক্টলি রিমেম্বার যেটা করে দেওয়া আছে, বিকজ দিস ইজ সামথিং হুইচ আই রিয়েলি টেক কেয়ার যে পিপল আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এবার এখানে যদি এরকম কিছু থাকে, সাপোজ এরকম কিছু থাকলো, রাইট? তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার সেই প্লাস আর এফেক্ট এক্সার্টিং গ্রুপ, যেখানে এখান থেকে এখানে ইলেকট্রন যাবে, এইখান থেকে এইখানে ইলেকট্রন যায়, ঠিক আছে? প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। আর তুমি বলছো যে একটা sp2 অরবিটাল আছে যেটাতে ইলেকট্রন পেয়ার আছে, আমি সেখানে প্যারা পজিশনই ধরতে পারি এরকমভাবে, sp2
এবার বলো তো এই সিস্টেমটা, এই অরবিটালটা আর এই অরবিটালটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এই লালটা আর এই লালটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্যার। তাহলে প্লাস আর এফেক্ট কী করে কেন ধরবো? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এইবার তোমাকে কি ধরতে হবে? মাইনাস আই এফেক্ট ধরতে হবে। মাইনাস আই এফেক্ট দিয়ে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে মাইনাস আই এফেক্ট ডিস্ট্যান্সের সাথে সাথে কি হয়? কমে যায়। তাহলে এইখানে যে বসে আছে এর মাইনাস আই এফেক্টটা এনজয় করছে, এর মাইনাস আই এফেক্টটা এনজয় করছে, আর যে এখানে বসে আছে সে এর মাইনাস আই এফেক্ট কি কম এনজয় করছে না বেশি এনজয় করছে? কম এনজয় করছে। তাহলে স্টেবিলাইজেশন কোথায় বেশি হবে? এইটা তো বোঝা গেল। এখানে একই গল্প, NH2 প্লাস আর এফেক্ট আছে, ওয়েমিরও প্লাস আর এফেক্ট আছে, ধরবো? না, ধরবো না। তাহলে কোনটা মোর স্টেবল? প্রথমটা, ফার্স্টেরটাই। এখন তুমি বলবে যে এইসব আজগুবি অ্যানায়ন দেখাচ্ছেন কেন? তোমাকে দেখানোর পেছনে কারণ আছে। নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বলে একটা রিয়াকশান হয়, সেখানে সিনে সাবস্টিটিউশন বলে একটা ভ্যারাইটি আছে, সেখানে এই ধরনের রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হয় এবং রিয়াকশানটার রিজিও সিলেক্টিভিটি ডিপেন্ড করে এই অ্যানায়নগুলো স্টেবিলিটির উপরে। তুমি যখন সেটা পড়বে তোমার এটা মনে পড়া উচিত যে সেমিস্টার 2-তে আমি এটা পড়ে এসেছি, স্যার আমাকে পড়িয়েছিলেন, এটা তখন বলেছিলেন সিনে সাবস্টিটিউশনের কথা। আমি পুরোটা উপলব্ধি করিনি, মানে স্টেবিলাইজেশনটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কেন এটা পড়লাম সেটা বুঝতে পারিনি। সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি সিনে সাবস্টিটিউশনটা পড়বে তার উপর। এই দুটো, এটা বলো দেখি। বলছে একটাতে মিথক্সি গ্রুপ কার্বন আয়নকে স্টেবিলাইজ করে, আরেকটাতে ডিস্টেবিলাইজ করে। কোনটাতে স্টেবিলাইজ করে, কোনটাতে ডিস্টেবিলাইজ করে? সেকেন্ডেরটা স্টেবিলাইজ করে, প্রথমেরটা সেকেন্ডেরটায় স্টেবিলাইজ করে, শিওর? স্যার ফার্স্ট ওয়ান এইখানে ইলেকট্রন দিল, এইখানে ইলেকট্রন দিল, এইখানে ইলেকট্রন দিল, এখানে কি চার্জ এলো? মাইনাস। তাহলে মাইনাস মাইনাস কি স্টেবিলাইজিং? না, না ডিস্টেবিলাইজিং। আচ্ছা, এই সিস্টেমে যেহেতু এটা অ্যারাইল কার্বন আয়ন, তাহলে এটা sp2 হাইব্রিডাইজড অরবিটালে আছে ইলেকট্রনটা, sp2-তে আছে, তাহলে ওএমই কি প্লাস আর এফেক্ট দেখাতে পারবে? না, দেখাতে পারবে না। ভাই এটা তো, এটা কি বললাম, এখানে যদি ইলেকট্রন থাকে আর এখানে যদি ইলেকট্রন থাকে তো প্লাস আর এফেক্ট দেখাতে পারবে না, তাহলে কি এফেক্ট দেখাবে? অল্প হলেও মাইনাস আই এফেক্ট দেখাবে। মাইনাস আই এফেক্ট দেখাবে। তার মানে এই জায়গাটাতে ধরতেরি, এই জায়গাটাতে এরকমভাবে ইলেকট্রন টানবে, তাহলে কোনটায় স্টেবিলাইজেশন দেখাচ্ছে? অল্প হলেও ফার্স্টেরটায়, তারপরেরটায় দেখাচ্ছে না। আচ্ছা, এটা কি হবে? এরকম একটা অদ্ভুত টাইপের জিনিস দিয়েছে, দাঁড়াও এটাকে কপি করি আবার। কপি না করলে তো হবে না। তোমাদের কি তাড়া আছে? আমি 2-4 মিনিট একটু বেশি টাইম নিচ্ছি, যদি কারো তাড়া থাকে তো কেটে পড়তে পারো। এখানে জায়গা আছে, এই দিকে জায়গা আছে। বলছে এই এতগুলো হাইড্রোজেনের মধ্যে সবথেকে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা? তো যেখানে কার্বন আয়ন মোর স্টেবল হবে সেটাই অফকোর্স। আচ্ছা, আমি যদি এই ধরনের হাইড্রোজেনগুলোকে দেখি, এই হাইড্রোজেন, আচ্ছা এই হাইড্রোজেনটা একদম সরাসরি sp2-র সাথে যুক্ত হয়ে আছে, এই হাইড্রোজেনগুলো sp3-র সাথে যুক্ত হয়ে আছে, এই হাইড্রোজেনটা sp2-র সাথে যুক্ত হয়ে আছে। অর্থাৎ এগুলোর যখন আমি ডিপ্রোটনেট করব তখন যে অ্যানায়নগুলো হবে সেগুলোর কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন থাকবে না। কিন্তু যদি আমি এই হাইড্রোজেনটাকে খাই বা এটাকে খাই বা এটাকে বা এটাকে বা এটাকে যদি খাই, প্রত্যেকটার অ্যালাইলিক স্টেবিলাইজেশন হতে পারে। সেটা ভালো করে দেখো তো পারে কি না। ধরো এই জায়গাটাতে একটা অ্যানায়ন এলো, এটা রেজোনেন্স স্টেবিলাইজ তো, এটা কি রেজোনেন্স স্টেবিলাইজ না স্টেবিলাইজ না?
স্টেবিলাইজড। তো সেটা কার্বন আয়নের পক্ষে ভালো না খারাপ? ভালো। ভালো স্যার। তাহলে এবার এদের প্রত্যেকের জন্য তুমি এই এবিসিডিগুলো মোছো, এইগুলোকে মোছো, এদেরকে মুছে দাও, এদেরকে মুছে দাও, মুছে দিয়ে এইটা, তার মানে তোমার কাছে বেসিক্যালি এই জিনিসটা আছে। তার মানে কোথায় কোথায় নেগেটিভ চার্জ এলে তারা এই অ্যালাইলিক স্টেবিলাইজেশন পাবে, দেখো এখানে পাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একই জিনিসের ওপর আঁকছি, এটা দেখতে রিডিকুলাস লাগবে কারণ এতগুলো নেগেটিভ চার্জ তো হবে না, কিন্তু আমি জাস্ট পজিশনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এটা পাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা পাবে, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ পাবে। আচ্ছা দেখো, এটা পাবে? না। পাবে না? সে কি? হ্যাঁ স্যার আচ্ছা, পাবে পাবে হ্যাঁ পাবে। পাবে পাবে পাবে। পাবে? দেখো, হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মানে তোমার কাছে ছিল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মধ্যে চারটে পজিশনে তুমি অ্যালাইলিক স্টেবিলাইজেশন পাচ্ছ, বাকি দুটো পজিশনে অর্থাৎ এইচএ এবং এইচডির জন্য তুমি পাচ্ছ না। তাহলে এইচএ এইচডি প্রথমেই বাদ চলে গেল, এইচএ এইচডি প্রথমেই বাদ চলে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো মানে অ্যালাইলিক টাইপ হাইড্রোজেন, তাহলে তার মধ্যে কোনটা হবে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল? তার মানে এই অ্যানায়নটা ভার্সেস এই অ্যানায়নটা, ভার্সেস এই অ্যানায়নটা, এবং ভার্সেস এই অ্যানায়নটা। এবার বলো দেখি। আচ্ছা, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যদি কার্বন আয়ন হয়, কোন কার্বন আয়নটা সবচেয়ে বেশি স্টেবল? প্রাইমারি। টার্সিয়ারি কার্বোক্যাটায়ন স্টেবল। প্রাইমারি। প্রাইমারি, কারণ অ্যালকিলের প্লাস আই এফেক্ট থাকে, সেটা প্রবলেম করে। আচ্ছা, এইবার তুমি এর রেজোনেন্সটা দেখো, এটা প্রাইমারি না সেকেন্ডারি দেখো তো। প্রাইমারি। এটা প্রাইমারি। প্রাইমারি। স্যার, যেটা যে অ্যারোটা ব্যবহার করতে চাই কখনো সেইটাকে হাতে পাই না। তারপর নেগেটিভ চার্জ এখানে আসবে, প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি। 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 এই কার্বনটা প্রাইমারি। নেগেটিভ চার্জ আসবে এখানে, এই কার্বনটা সেকেন্ডারি। ওকে, এই কার্বনটা, সেকেন্ডারি। সেকেন্ডারি। এই কার্বনটা, সেকেন্ডারি। এই কার্বনটা, সেকেন্ডারি। এই কার্বনটা, দেখ এই কার্বনটা না, ওটা এইখানে, এইখানে আসবে। সেকেন্ডারি। না না, টার্সিয়ারি। টার্সিয়ারি। তাহলে দুটোই প্রাইমারি সেন্টার হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে, সেটা কোথায় হচ্ছে? একদম উপরেরটা। ফার্স্ট এডটা। তার মানে এইটা না, বাকি সব কটাতে হয় একটা সেকেন্ডারি, নাহলে একটা টার্সিয়ারি, নাহলে দুটোই সেকেন্ডারি, বা একটা সেকেন্ডারি একটা টার্সিয়ারি, এইসব প্রবলেম হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে কোন হাইড্রোজেনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক বাপু? বোঝা গেল না, গেল না? বুঝেছো নাকি কিছু মাথায় ঢুকছে না? হ্যাঁ স্যার বুঝেছি। লাস্ট কোশ্চেন, কারণ এই 15 কোশ্চেনটা আমি 15 বা 14 কোশ্চেনটা পরে দেখছি। এই কোশ্চেনটার উত্তর দাও, একটা স্ট্রাকচারাল ইউনিটের এক্সাম্পল দাও যেটা বোথ অ্যাডজাসেন্ট কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন দুটোকেই স্টেবিলাইজ করে। হ্যাঁ, এই তো এইমাত্র আমরা যেটা করলাম, এটা কি দোষ করলো? অ্যালাইলিক, বেনজাইলিক, আমরা এগুলো আমাদের ওসিএলএসে আছে, হলো? বা তুমি যদি বলো যে আপনি এরকমটাও করতে পারতেন, আপনি এরকমটাও তো করতে পারতেন, আমি মেনে নেবো যে হ্যাঁ করতে পারতাম তো বটেই। নিশ্চয়ই করতে পারতাম। ঠিক আছে, তার মানে বেনজাইলিক বা অ্যালাইলিক টাইপ রেজোনেন্স, তারা কার্বোক্যাটায়নকেও স্টেবিলাইজ করে, কার্বন আয়নকেও স্টেবিলাইজ করে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো।
পরের ক্লাসটা তোমরা কবে করতে চাও? পড়ে নাও এর মধ্যে, এর মধ্যে পড়ে নাও, আগে পড়ে নাও, আগে পড়ো। র্যাডিক্যাল পড়ে আসবে, র্যাডিক্যালটা পড়ে নেবে, কার্বন আয়নে যতটুকুনি বাকি আছে পড়ে নেবে। টিউসডের মধ্যে তোমার হবে না, হবে? হ্যাঁ স্যার হয়ে যাবে। হয়ে যাবে। তোমরা কি মানে শুধু আমি ইয়েটা বন্ধ করে দিই, রেকর্ডিংটা বন্ধ করে দিই।